আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভিতর থেকে সুস্থ আছেন। তো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো, যেটা এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন প্লাস চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো আশা করি আজকে যে অংশটুকু পড়বো ইনশাল্লাহ আপনারা সবাই বুঝবেন। তো এখানে দেখেন লেখা আছে রাইট ফর্ম অফ ভার্ব। এটার সঠিক অর্থ হচ্ছে কি? ক্রিয়ার সঠিক রূপ। তো দেখেন আমরা যদি এটা নর্মালি চিন্তা করি, রাইট অর্থ সঠিক, ফর্ম অর্থ রূপ, অফ অর্থ র অথবা এর, ভার্ব অর্থ ক্রিয়া। তো সেই অনুযায়ী অর্থটা দাঁড়ায় সঠিক রূপ এর ক্রিয়া। কিন্তু আমরা ব্র্যাকেটে এখানে লিখছি ক্রিয়ার সঠিক রূপ, এর মানে আমরা ক্রিয়াটাকে আগে এনেছি। এটার পিছনে রিজনটা হচ্ছে আপনারা যখন অনুবাদ করতে যাবেন, যদি কখনো দেখেন যে সেন্টেন্সের মাঝে প্রিপোজিশন আসতেছে, তখন নর্মালি প্রিপোজিশনের পরের শব্দটাকে আগে আমাদের অনুবাদ করতে হয়। এই কারণে এই অফের পরের শব্দটা হচ্ছে ভার্ব, এই কারণে এটার আমরা ক্রিয়াটাকে আগে এনেছি। এবং অফ এর অর্থ হচ্ছে এখানে মূলত র সাথে আসছে, এই কারণে ক্রিয়ার, তারপরে রাইট অর্থ সঠিক, ফর্ম অর্থ রূপ। তো এই কারণে আসছে হচ্ছে মূলত ক্রিয়ার সঠিক রূপ। তাহলে আমরা একটা ব্যাপার একটু ক্লিয়ার হইতে চাইলাম যে প্রিপোজিশন থাকলে সাধারণত এরপর থেকে অনুবাদটা করতে হয়। তো এরপরে আসলে দেখেন আমরা যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে মুডস অফ ভার্ব। দেখেন একটা ভার্ব তো বিভিন্ন রকম হতে পারে। তো এই মুডস মানে হচ্ছে মূলত মুড মানে একটা ধরন, তো ভার্বের বিভিন্ন ধরন হতে পারে। তো দেখেন এখানে আমরা একটা ব্যাপার চিন্তা করেন, মুডের সাথে আমরা এস যোগ করছি। তো মুড যদি আমরা নর্মালি চিন্তা করি, এটা পার্টস অফ স্পিচের নাউন। তো এটার সাথে এস যোগ করছি মানে হচ্ছে নাউনের সাথে আমরা এস যোগ করছি। অফ ভার্ব মানে ক্রিয়ার ধরন সমূহ, এইখানে কিন্তু আমরা একটা ক্রিয়ার ধরন দেখাই নেই, অনেকগুলা ক্রিয়া, যার কারণে আমরা এখানে এসটা যোগ করছি, মানে প্লোরাল যেটাকে বলে। তো আমরা নর্মালি একটা ব্যাপার এটা একটু মাথায় রাখতে হবে সবারই, সেটা হচ্ছে যে যদি আমরা নাউনের সাথে এস যোগ করি তাহলে সেটা প্লোরাল হয়ে যায়। কয়েকটা ব্যতিক্রম আছে, সেটা আমাদের হয়তো সামনের ক্লাসগুলোতে আমরা অতিক্রম করবো ইনশাল্লাহ। আর নর্মালি ভার্বের লাস্টে যদি আপনি এস দেখেন তাহলে সেটা সিঙ্গুলার, আর যদি এস না থাকে তাহলে নর্মালি প্লোরাল। তাহলে আমরা একটা ব্যাপার ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে নাউনের লাস্টে যদি এস থাকে তাহলে হচ্ছে প্লোরাল, কয়েকটা ব্যতিক্রম বাদে। আর যদি ভার্বের লাস্টে এস দেখি তাহলে হচ্ছে সিঙ্গুলার, না থাকলে হচ্ছে প্লোরাল। তো এই কারণে আমরা যেহেতু এইখানে ভার্বের অনেকগুলো ধরন, যার কারণে আমরা এখানে এস ইউজ করছি। যদি একটা ধরন থাকতো তাহলে আমরা শুধু মুডটা ইউজ করতাম। তো আমরা দেখি আসলে একটা ভার্ব বিভিন্ন রকম হতে পারে। তো আসলে সাধারণত আমাদের এই বইগুলোতে কিংবা আমরা যেগুলো পড়ি সাধারণত 8 ধরনের আমরা ভার্ব পাবো। এই 8 ধরনের ভার্বটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন ফার্স্ট অফ অল যেই ভার্বটা সেটা হচ্ছে বেস ফর্ম। একটা ভার্বের বেস ফর্ম থাকতে পারে, যেটাকে আমরা B1 নামে বলতে পারি। যেমন আমরা একটা ভার্ব নিয়ে যদি কথা বলি, যেমন একটা ভার্ব হচ্ছে ড্রিঙ্ক। আচ্ছা, তো এইটার বেস ফর্ম হচ্ছে ড্রিঙ্কি। তো আপনারা আবার অনেক সময় ভাবেন B1 মানে আবার কিন্তু প্রেজেন্ট ফর্মও ভাবেন অনেকেই। তো বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। আপাতত B1 বলতে আমরা বেস ফর্মটাকে বুঝি, প্রেজেন্ট ফর্মটা বলবো না। তারপরে দেখেন আরেকটা ভার্ব আছে V2, যেটাকে পাস্ট ফর্ম বলতেছি। এর মানে আমরা যদি ড্রিঙ্কের পাস্ট ফর্মটা দেখি তাহলে সে হচ্ছে ড্র্যাঙ্ক। এর মানে ভার্বের V1 হচ্ছে ড্রিঙ্কের পাস্ট হচ্ছে ড্র্যাঙ্ক। তারপর আরেকটা ভার্বের রূপ আমরা যদি দেখি সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলতেছি B3। তো যদি আমরা ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপলটা দেখি সেটা হচ্ছে ড্রিঙ্ক হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এটার পাস্ট হচ্ছে ড্র্যাঙ্ক এবং এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রাঙ্ক। তারপরে দেখেন আরেকটা ভার্বের ফর্ম আমরা সাধারণত দেখি, সেটা হচ্ছে জেরান্ট। জেরান্ট ভার্বের সাথে আইনযোগ হবে এবং সে কিসের কাজ করবে? মূলত নাউনের কাজটা করবে। তো তখন আমরা এটাকে জেরান্ট হিসেবে বলবো। এটা হচ্ছে একটা ভার্বের অন্যতম রূপ, যেটাকে যেমন এটা আমরা জানি V1 এর সাথে আইএনজি। V1 মানে ভার্বের বেস ফর্ম, এটার সাথে আমরা আইএনজি যোগ করছি। ড্রিঙ্কের সাথে আইএনজি যোগ করে হচ্ছে ড্রিঙ্কিং। আমরা 5 নম্বরে যে ভার্বের ফর্মটা দেখবো সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ট দুইটাই ভার্বের সাথে আইএনজি, কিন্তু একটা নাউনের মতো কাজ করবে, আমরা একটু আগে বলেছি। আর হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তো V1 এর সাথে আইএনজি থাকলে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটা নাম হবে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে 6 নাম্বার যেটা সেটা হচ্ছে ইনফিনিটিভ। এর মানে ভার্বের একটা রূপ থাকতে পারে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভের রূপটা হচ্ছে 2 + V1। 2 এর সাথে পরে যদি ভার্বের বেস ফর্ম হয় তাহলে সাধারণত এটা ইনফিনিটিভ হয়। যেমন আমরা ড্রিঙ্কের আগে টু এড করে সেটা টু ড্রিঙ্ক হয়েছে, এবং এটার অর্থটা সাধারণত হয় ডট ডট তে। এখন বলতে পারেন যে ডট ডট তে আবার কি? যেমন আমরা যেই শব্দ ড্রিঙ্ক করতে কি পান করা, এটার সাথে আমরা তে যোগ করব, পান করতে। যেমন প্লে অর্থ খেলা, টু প্লে মানে খেলতে। যেমন গো অর্থ যাওয়া, টু গো মানে যেতে, এরকম আর কি।
তারপরে 7 নম্বর যেটা সেটা হচ্ছে ভার্বের সাথে এস যোগ হতে পারে, ইএস যোগ হতে পারে অথবা আইএস যোগ হতে পারে। যেমন দেখেন ড্রিঙ্কের সাথে আমরা এস যোগ করছি, সেই কারণ হচ্ছে ড্রিঙ্কস। এখন বলতে পারেন যে স্যার আমরা কখন এস যোগ করব, কখন ইএস যোগ করব, কখন আইএস যোগ করব। তো এটা আমাদের একটা টপিক আছে যে ভার্বের সাথে কোনগুলোর সাথে এস যোগ করব, কোনগুলোর সাথে ইএস যোগ করব এবং কোনগুলোর সাথে আইএস যোগ করব, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। তারপরে ভার্বের লাস্ট যে ফর্মটা আমরা সাধারণত জানি সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো একটা ভার্বের পারফেক্ট পার্টিসিপল থাকতে পারে এবং পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে সাধারণত প্রথমে হ্যাভিং থাকবে, তারপর হচ্ছে বি3। আর আমরা জানি বি3 মানে পাস্ট পার্টিসিপল। তো হ্যাভিং প্লাস বি3 যদি থাকে তাহলে সেটাকে আমরা একত্রে বলতে পারি পারফেক্ট পার্টিসিপল। যেমন আমরা হ্যাভিং দিছি, তারপর হচ্ছে ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রাঙ্ক, সেই হিসাবে হ্যাভিং ড্রাঙ্ক হচ্ছে পারফেক্ট পার্টিসিপল।